ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো জাতি। নীরবতার কালো ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনেও। স্থগিত হয়েছে শুক্রবার পূর্ব নির্ধারিত নানা আয়োজন। খেলোয়াড় থেকে কর্মকর্তাদের অনেকেই শোক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শোকার্ত খেলা জগৎ। বিস্তারিত রিপোর্টে। আমি তাই করেছি ভাই, যখন চাহে এ মন যা করি, শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। নজরুলের লিখে যাওয়া আগুনে মোড়ানো শব্দগুচ্ছ আবৃত্তি করার ছলে শরীফ ওসমান হাদি যেন বলেছিলেন নিজের পরবর্তী কর্ম পরিকল্পনার কথা। সব গল্পের শেষে যে মিশে গেল মৃত্যুর অন্ধকারে। তবে একজন হাদির জন্ম প্রতিদিন হয় না। স্লোগানে মুখর জনপদ সম্মুখ সারিতে ঠায় দাঁড়িয়ে থাকতে পারে না নেতৃত্বের কবচ হাতে। স্বৈরাচারের পাষাণ বেড়ি ভাঙা থেকে সব অনিয়মের বিরুদ্ধে ইনসাফ কায়েমের লক্ষ্যে যে উৎসর্গ করেছিল জীবন, পেছন থেকে আক্রমণ করা কাপুরুষ পতিত শত্রুর গুলিতে সে প্রাণ হারাতে পারে বড়জোর, কিন্তু তার মৃত্যু হয় না। একজন ওসমান হাদি তাই অমর। 52,000 বর্গমাইলের এই দেশে প্রতিটা কোণায় পৌঁছে গেছে হাদিকে নিয়ে শোক। সবকিছুর মতো ক্রীড়াঙ্গনকেও করে দিয়েছে স্তব্ধ। জাতীয় ফুটবল লিগ থেকে বিপিএল এর আয়োজন কোনোটা স্থগিত, কোনোটা বাতিল। নিজ নিজ মাধ্যমে শোক বার্তা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ফুটবল ফেডারেশন। নিজের ব্যক্তিগত সোশ্যাল হ্যান্ডেলেও শোক প্রকাশ করেছেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। মনে করিয়ে দিয়েছেন গণ অভ্যুত্থানের অন্যতম সৈনিক এই ওসমান হাদি। তাই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি, তা যদি সত্যিই কখনো বাস্তবতা পায়, সেখানে ওসমান হাদির অবদান স্মরণ করতে হবেই। হাদির আত্মার মাগফিরাত কামনা করেছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও। রজনীকান্ত সেনের 2 লাইনে শোক প্রকাশ করেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলট লিখেছেন একজন দেশপ্রেমিক ভালো মানুষের বিদায়। শোক জানিয়েছেন ক্রীড়া সংগঠক ইশরাক হোসেনও। বিপিএল এর দলগুলো নিজ নিজ প্ল্যাটফর্মে হাদির জন্য জানিয়েছেন শোক। হাদির চলে যাওয়ায় এভাবেই যেন শোকের অন্ধকার সবখানে। তবে যে চলে গেছে সেই ওসমান হাদি তো অন্ধকারের অভিযাত্রী ছিল না। আলোর মশাল হাতে প্রয়োজনে একাই চেয়েছিল লড়ে যেতে। ক্ষমতার মসনদ যাকে লোভাতুর করতে পারেনি, তার চেয়ে বরং বেছে নিয়েছেন রাজপথ। হাদি শেষ পর্যন্ত জান দিয়েছেন, কিন্তু হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে পাওয়া জুলাই দেননি। ওসমান হাদি চলে গেছেন, তবে এমন কোটি তরুণের হাতে ধরিয়ে দিয়ে গেছেন আলোর মশাল, যা দিয়ে জ্বালাও পোড়াও নয়, হোক আলোকিত বাংলাদেশ। একজন ওসমান হাদি হোক বাংলাদেশের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এই বিপ্লবী নিশ্চিত করুক সত্যিকারের ইনসাফ, যেটা প্রতিষ্ঠা করতেই জীবন দিয়েছেন ওসমান হাদি। খালিদ জামিল, ৭১। ওসমান হাদির মৃত্যুতে শোকে পাথর দেশের ক্রীড়াঙ্গন। বাতিল হয়েছে নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচন, অনূর্ধ্ব-15 জাতীয় লিগের ফাইনাল রাউন্ডের খেলা। সাহসী এই বীর শহীদের কাছ থেকে বড় অনুপ্রেরণা নিতে পারে খেলোয়াড়রা, বলছেন ক্রীড়া পাগল সমর্থকরা নোয়াখালী থেকে। হাসান সজীবের পাঠানো রিপোর্টে বিস্তারিত। হাজার মানুষের ভিড়ে একটি লেখা, হাদি হব, যেন কোটি তরুণের স্বপ্নের প্রতিধ্বনি। অন্যায়ের বিরুদ্ধে 2 হাত তুলে আন্দোলনের শপথ, আপোষ নয়, এক চুলো। লাল সবুজ রক্তে ভিজলেও মুখ বন্ধ হয়নি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কণ্ঠ দমিয়ে রাখা যায়নি। শেষ পর্যন্ত বুলেটই থামিয়েছে তার শ্বাস। আজ লাল সবুজের মানচিত্র শোকাহত, নির্বাক, মর্মাহত। শোকে পাথর দেশের প্রতিটি কোণ, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। বিসিবি থেকে বাফুফে সবখানে আলোচনায় ওসমান হাদি। স্থগিত হয়েছে নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচন। আজকে জুলাই যোদ্ধা আজকে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। নোয়াখালীর মানুষের আজকের যে বিষয়টা, সেটা তো আনন্দ কোনোভাবে আমরা করতে পারি না। আমরা আজকে শোকে মুহ্যমান। কারণ হচ্ছে আপনি দেখেন খেলাধুলা বা ঐতিহ্যের দিক থেকে নোয়াখালী সর্বদিকে সর্বসেবা। তবু আজকে হাদির জন্য পুরো বাংলাদেশ না, পৃথিবীব্যাপী যেই শোকের মাতম চলছে, এই অবস্থায় আসলে এসব আমাদের মানায় না। হাদি ডিজার্ভিং ইট। হাদির প্রতি আমাদের আরও অনেক বেশি দায়িত্ব ছিল। সে জায়গা থেকে আমরা হাদিকে কেন্দ্র করে যে কোনো ধরনের, যখন সারা দেশ আপনার শোকে মাতম হয়ে আছে, সে জায়গাতে আসলে আমরা এই ধরনের কোনো উৎসবমুখর কোনো কিছু আমরা করতে চাই না। প্রোগ্রামটা আমি আয়োজক হিসেবে ছিলাম,
বাট যখনই আমরা হাদি ভাইয়ের মৃত্যুর খবর শুনি আমরা তাৎক্ষণিক এদিকে স্থগিত করি। ইভেন আমাদের প্ল্যান ছিল পুরো প্রোগ্রামটাকে আমরা যখনই করব, পুরো প্রোগ্রামটাকে আমরা হাদি ভাইকে ডেডিকেট করেই করব। ওনারা সম্মান জানিয়ে আমাদের এই প্রোগ্রামটা আজকে বাতিল হয়েছে। আর 15টা মঞ্চ যদি ভেঙে যেত কোনো মনে কষ্ট থাকতো না, কারণ ওনার জন্য উনি যেটুকু করছে বাংলাদেশের জন্য অনেক কিছু করছে। আজকে যে নোয়াখালী এক্সপ্রেসে যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল সেটা স্থগিত হওয়ার মধ্য দিয়ে সর্বোচ্চ জায়গা থেকে মানে প্রতিটা সেক্টরে ওসমান হাদির প্রতি যে একটা শ্রদ্ধা, যে ভালোবাসা, যে একটা দোয়া, সেই জিনিসটা প্রমাণিত হয়েছে। এদিকে নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচনের পাশাপাশি পিছিয়ে গেছে নোয়াখালীতে অনূর্ধ্ব 15 ফাইনাল রাউন্ডের খেলাও। উদ্বোধনী দিনে রাখা কনসার্টটিও বাতিল করা হয়েছে হাদির সম্মাননায়। দেশের একজন বীর শহীদের সাহস থেকে অনুপ্রেরণা নিতে পারে ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়েরা, অন্যায়ের কাছে মাথা নত না করা। তার কাছে আমাদের একটাই শিক্ষার ভিতরে প্রতিবাদ কাকে বলে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। আর সে এছাড়াও সে যে একজন ক্রীড়ামোদী, সে একটা মেধাবী শিক্ষার্থী। আজকে তার একটা ছোট সন্তানের মুখটা আমাদের চোখের সামনে যখন বেশি আসে, আমাদের তো আর স্থির থাকার কথা না। এসব আয়োজন তো আমাদের কাছে মানে কিছুই না, এটা তো স্বপ্ন। এটা কেন করতে যাব আমরা? আমাদের আজকে হচ্ছে তার জন্য কিছু করা, পুরো জাতি আমি মনে করি দায়বদ্ধ যে এখানে কিছু করতে হবে তার জন্য। তার যে প্রতিবাদী কণ্ঠস্বর, এটা আমাদের চিনার বিষয় আছে। তাকে একটা আমরা লালন করতে হবে, বুকে ধারণ করতে হবে সারা জীবন। প্রস্তুত ছিল মঞ্চ, এখানে দাঁড়িয়ে নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচন করার কথা ছিল, কিন্তু সব কিছু খুলে ফেলা হচ্ছে, কেননা পুরো বাংলাদেশই স্তব্ধ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন স্তব্ধ, শোকাহত। নোয়াখালী এক্সপ্রেস কি করে এখানে উৎসবে মাতবে? কি করে তারা হৈ হুল্লোড় করবে? কি করে তারা একটা রঙিন পরিবেশ তৈরি করবে? কেননা বাংলাদেশের একটা বড় কণ্ঠস্বর যে আজীবনের জন্য থেমে গেছে। তবে হাদি যে জিনিসটা করেছেন সেখান থেকে খেলাধুলায় অনেকে অনেক কিছু শিখতে চান। বিশেষ করে তার সংগ্রাম চালিয়ে যাওয়া হতে পারে তরুণ প্রজন্মের জন্য বড় হাতিয়ার। হাসান সজীব, 71, নোয়াখালী। আইপিএলে যে কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য মুস্তাফিজ স্পেশাল। ফিজ আইপিএলে কতটা গুরুত্ব পান খুব কাছ থেকে দেখেছেন নাফিস ইকবাল। মুস্তাফিজ ফর্মের তুঙ্গে এবার, শাহরুখের কলকাতায়, তাই ফিজ করবেন বাজিমাত, এমনটাই বিশ্বাস করেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল। নাহিম বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। তাসকিন এবং মুস্তাফিজ ভিডিও কলে কথা বলছেন নাফিস ইকবালের সঙ্গে এবং একটা ক্যাপশন দিয়েছেন, হ্যাড সাম গুড টাইমস উইথ আওয়ার ওয়ার্ল্ড বেস্ট ম্যানেজার। কেন সেটা আমরা যারা আছি কাছ থেকে নাফিস ভাইকে দেখি আমরা জানি জাতীয় দলের জন্য তার অবদান কি, বা ঠিক ক্রিকেটাররা যখন মাঠে খেলেন নাফিস ইকবাল কী করেন সেটা আমরা জানি, বা ক্রিকেটাররা ভালোভাবে জানে দেখি এই ধরনের পোস্ট, সেটা ভিন্ন আলাপ। দুই পেসারের সঙ্গে আপনার আড্ডাটা কী নিয়ে হলো এটা আসলে জানতে ইচ্ছা করছে খুব কৌতূহলবশত। যেহেতু মুস্তাফিজ মাত্রই আইপিএলে সুযোগ পেয়েছে রেকর্ড দামে, নিশ্চয়ই সেটা নিয়েও কিছুটা খুনসুটি বা দুষ্টুমি করা হয়েছে। না, তা তো অবশ্যই। আসলে ব্যাপারটা হয়েছে, কালকে তাসকিন মুস্তাফিজের হোটেলে গিয়েছিল, তো তাসকিন কল করেছিল এখান থেকে। তো আমার সাথে অ্যাটলিস্ট চেষ্টা করি যে আমাদের যে প্লেয়াররা আছে তাদের সাথে সবার একটা বড় ভাইয়ের মতো রিলেশনটা রাখি, নট অ্যাজ আ হেডমাস্টার অর আ ম্যানেজার রোলটা। ব্যাপারটা হলো ওইখানে গিয়েছিল, এখান থেকে ফোন করেছে, হাসি ঠাট্টা হচ্ছিল। তো আমি ওই যেই ছবিটা দেখছেন ওই ছবিটা ছিল যে যখন আমি ওকে দেখলাম আমি বললাম, মুস্তাফিজ তুই তো ফর্সা হয়ে গেলি কেমনে? তখন তাসকিন এটা খুব মজা পায়, তখন বলে যে 9 কোটি টাকার ব্যাপার ভাই, এর জন্য ফর্সা হয়ে গেছে। তো এরকম ধরনের দুষ্টামি আলোচনা চলতেই থাকে। মুস্তাফিজের আসলে রিয়াকশন কি যখন কিনা তিনি রেকর্ড দাম, এটা তার জন্য নতুন না যে আইপিএলে তিনি খেলতে যাচ্ছেন, বাট এটা নতুন যে তিনি এত দামে আসলে আইপিএলে খেলতে যাচ্ছেন। কি বলছেন যে এত দাম পেয়ে তিনি আসলে কোনো কারণে বিস্মিত কিনা বা একটু সারপ্রাইজ হয়েছেন কিনা? ভাই আমি যদি বলি যে আমার মনে হয় মুস্তাফিজের চেয়ে বেশি তাসকিন খুশি ছিল কালকে, মানে তার রিয়াকশন তেমন কোনো কিছু না। ডেফিনেটলি একটা রেকর্ড দাম সবাই মনে করছে, বাট আমরা যারা মুস্তাফিজকে সামনে থেকে দেখি আমি মনে করি যে মুস্তাফিজ এটা আরও আগেই ডিজার্ভ করে। আরও বেশি হয়তো বা পেতে পারতেন, অনেকের পার্সে টাকা হয়তো বা কম ছিল, যার কারণে শেষ মুহূর্তে মুস্তাফিজকে এই দামে নিতে হয়েছে। আপনার সঙ্গে আরেকটা বিষয় নিয়ে যেটা নিয়ে কথা বলতে শুরুতেই বললাম আসলে বলতে চাই, সেটা হচ্ছে আপনি একটা সিজনে মুস্তাফিজের সঙ্গে অ্যাজ এ ট্রান্সলেটর পুরো সিজনে ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। মুস্তাফিজকে খুব কাছ থেকে দেখেছেন এবং বাংলাদেশি ক্রিকেটারদের কীভাবে আসলে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ট্রিট করে সেটাও আপনি কাছ থেকে দেখেছেন। মুস্তাফিজকে আসলে কীভাবে ট্রিট করে যেই দলগুলো আছে আপনি অ্যাটলিস্ট মুম্বাই ইন্ডিয়ান্সে যেটা দেখেছেন? আমার কাছে মনে হয় যে খুব ভ্যালু করে আইপিএলের এটা। নট অনলি মুস্তাফিজ, আমি যখন গিয়েছিলাম তারা কিন্তু আমাকেও প্রচুর ভ্যালু করেছিল, যখন তারা জানে যে আমি টেস্ট প্লেয়ার। আমি তো যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে কাজ করেছি ওই হিসাবে মুস্তাফিজের ভ্যালুটা ওইখানে বলতে পারি। তাদের ওনার আকাশ আম্বানি থেকে শুরু করে সবাই খুবই কনসার্ন থাকতো তার ব্যাপারে। দোষ সে সব ম্যাচ খেলেনি, বাট তারা কিন্তু তার সাথে ট্রিটমেন্টটা খুব ভালো ছিল। আরেকটা স্টোরি আপনাকে বলতে চাই, যখন পরের সিজন মুস্তাফিজকে তারা রাখতে পারছিল না,
23 মিনিট কিন্তু একটা কল করেছিল, যেখানে আমি কনভারসেশনে ছিলাম, মুস্তাফিজ ছিল এবং তাদের আকাশ আম্বানি প্লাস তাদের টিম ম্যানেজার রাহুল সাংভি ছিল। 23 মিনিট কিন্তু সুন্দর করে বুঝিয়েছে মুস্তাফিজকে কেন তারা রাখতে পারেনি। তার মধ্যে একটা জিনিস খুবই ভ্যালুয়েবল জিনিস ছিল, যেটা আকাশ আম্বানি বলেছিলেন যে তুমি একটা দেশের সুপারস্টার, তো আমরা চাই না যে আমাদের টিম কম্বিনেশনের কারণে তুমি যেন ওই স্টারডামটা নষ্ট করো, ঠিক আছে? তাই এটা আমাদেরই ল্যাকিং যে আমরা টিম কম্বিনেশন তোমাকে রাখতে পারছি না, যার কারণে তোমাকে ছাড়তে হচ্ছে, বাট আদারওয়াইজ উই উড হ্যাভ লাভ টু স্টে উইথ ইউ। তো এই যে রেসপেক্টটা, এটা কিন্তু একটা অতুলনীয় একটা রেসপেক্ট, যেটা মুস্তাফিজের ক্ষেত্রে তারা দেখিয়েছিল। ওইখানে প্রথমে 20 দিনের জন্য মাইলা জাভার্দানা বলেছিল যে 20 দিনের জন্য কাজ থাকবে, বাট তারপর কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আমাকে পুরো 2 মাসই রেখে দিয়েছিল। মুস্তাফিজ কিন্তু হাফ অফ দ্য সিজনের পর তেমন কোনো ম্যাচ খেলেনি। এরকম ধরনের ট্রিটমেন্ট কিন্তু আপনি ওই স্টার পারফর্মারদেরকেই দিবেন, স্টার প্লেয়ারদেরকেই দিবেন, তো তারা ওইভাবেই মুস্তাফিজকে কাউন্ট করে। একটা প্রশ্ন আপনাকেই আমার মনে হয় করা যায়, সেটা হচ্ছে আপনি যেহেতু ন্যাশনাল টিম ম্যানেজার এবং খুব কাছ থেকে আপনি মুস্তাফিজকে দেখেন, অনেকে বলে মুস্তাফিজ যখন ন্যাশনাল টিমে খেলে তখন তার 100% সে দেয় না, আইপিএলে যখন খেলে তখন সে 100% দেয়। না, এটা একদমই ভুল কথা। মুস্তাফিজ দেশপ্রেম অনেক বেশি এবং ও দেশের জন্য আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ডেডিকেটেড, এবং ইনফ্যাক্ট ও ক্রিকেট নিয়ে খুব ডেডিকেটেড। কারণ ক্রিকেট আপনি দেশের জন্য খেলেন বা রাস্তায় খেলেন বা আপনি আইপিএলে, তো মনে হয় নাফিস ভাই মুস্তাফিজ শুধু ক্রিকেট নিয়েই ভাবে, অন্য কিছু নিয়ে ভাবে না। অফকোর্স সে ক্রিকেট নিয়ে ভাবে এবং হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এখন কিন্তু সে বোলিং টিটিংয়ে অনেক কথা বলে এবং সে লিডারশিপ কোয়ালিটিটা নেয়। নো ডাউট যে ও এই ধরনের কোনো মনে করেন যে দেশের জন্য কম বা আইপিএলে বেশি করে এই ধরনের মেন্টালিটি তার না। এবারের আইপিএলে মুস্তাফিজ আসলে কেমন করবেন আপনার কাছে মনে, তার যে ফর্ম? বাংলাদেশের এক্সপেকটেশনটা বেশি বলে বাংলাদেশের মানুষের কাছে মনে হয় যে মুস্তাফিজ বাংলাদেশের জন্য অত ভালো পারফর্ম করতে পারে না যেখানে আইপিএলে করতে পারে। বাট আমি মনে করি যে ও যেখানেই খেলবে এবং এই সামনে যেই ফর্মে সে রয়েছে লাস্ট ওভার 1-2 বছরে যেভাবে সে বল করেছে, আমি জানি অনেক রেকর্ডের মালিক হয়েছে সে। সো আই এম শিওর যে ও আইপিএলে আবার হি উইল ডু হিজ বেস্ট। টপ উইকেট গেটারদের একজন হবে আপনার কাছে মনে হয়, যেহেতু মোটামুটি হোল সিজন খেলার চান্স পাচ্ছে। সে যদি প্রত্যেকটা ম্যাচ খেলতে পারে তো আই এম শিওর হি উইল বি দেয়ার। নিশ্চয়ই। নাহিম বিন জাসিম, 71, ঢাকা। প্রমাণ থাকলে সবার মাঝে সেটা তুলে ধরাই উত্তম। ক্রিকেট মাঠে কেউ ফিক্সিং কিংবা দুর্নীতি করলে আজীবন বহিষ্কার করে দেওয়ার আহ্বানও করেছেন খালেদ মাহমুদ সুজন। যদিও বিপিএলে বিজয় মোসাদ্দেকের খেলতে না দেওয়ার ইস্যুটায় বেজায় চটেছেন সাবেক এই অধিনায়ক। তার মতে শুধু সন্দেহ করেই ওদের ক্যারিয়ার নষ্ট করে দেয়া কিংবা সামাজিকভাবে হেয় করার কোনো মানে নেই। সাইফুল রূপকের রিপোর্ট। বিজয় মোসাদ্দেকরা দোষী নাকি নির্দোষ, বছর জুড়েই ফিক্সিং ইস্যুতে চলছে নানা আলোচনা, কানাঘুষা। স্বাধীন তদন্ত কমিটির 900 পৃষ্ঠার তদন্ত রিপোর্টও বিসিবি কর্তাদের হাতে গেছে, তবুও কেন এখনো ঝেড়ে কাশতে পারছে না? সপ্তাহখানেক আগে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধানের সংবাদ সম্মেলনে বারবার উঠে এসেছে ফিক্সিং ইস্যুর তদন্ত এখনো চলমান। তবে কি প্রমাণ ছাড়াই শাস্তি পাচ্ছে কিংবা বলির পাঠা বিজয় মোসাদ্দেকরা? প্রশ্ন খালেদ মাহমুদ সুজনের। ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন লম্বা সময়, এরপর কোচিংয়ে টিম ম্যানেজার বা নানা টিম লিডার নানাভাবে আসলে ন্যাশনাল টিমের সাথে যুক্ত ছিলেন, অর্থাৎ 30-40 বছর ধরে তো আপনি ক্রিকেটের সাথে আছেন। অনেকেই তো এই সময়টাতে ফিক্সিং বা নানা রকমের বাজে করাপশনের কারণে বহিষ্কৃত হয়েছে, ব্যান্ড হয়েছে। ব্যান্ড হওয়ার আগের দিনও তো সারা দুনিয়ার কেউ জানতে পারেনি। তাহলে বাংলাদেশে কি হচ্ছে? বলছেন তারা ফিক্সিংয়ের সাথে কোনোভাবে সন্দেহ আছে বা পড়ছেন, এই যে তাদের এই মানে দুর্বিষহ জীবন, এখন তারা মানুষের মুখ দেখাতে পারছে না। আমার মনে হয় যেটা পাবলিক করাটা তো খুব জরুরি, তাহলে বা উনি সেটা ডাইরেক্ট প্লেয়ারদেরকে বলে দিক, সেটা প্রমাণটা দেখিয়ে তাদেরকে ব্যান করে দিক। তদন্ত চলছে অবস্থাতে একটা দোষ ছেলেকে আমরা শাস্তি পাই, এটা তো তার রুজি না। এখন বিজয় মোসাদ্দেক যারাই বাইরে এই ইয়েটাতে আছে তাদেরকে তো আপনি বিপিএল না খেলতে দেওয়া মানে তাদের রুজির ব্যাপার, আপনি তাদের সন্দেহ করছেন, ঠিক না? তো যদি এটা না হয়, সন্দেহ থেকে যদি পরে এটা মনে করলেন এরা দোষী না, তারা আপনি তাদেরকে খালি টাকাটা কথা না, তাদের যে একটা সিজন বিপিএল খেলতে পারলো না সেটার কী হবে? যদি আপনি পান অবশ্যই আপনি তাদের শাস্তি দেন। আমি মনে করি সেটা আজীবন নিষিদ্ধ করাটাই আমার উচিত, আমি মনে করি। এটার যেমন একটা এরকম, কারণ এটা যদি আমাদের এর আগেও প্লেয়াররা এরকম শাস্তি পেয়েছেন, পাওয়ার পর তো যদি চেয়ে দিতে হয় তারা এমন কিছু শাস্তি দেন যেটাতে এর পরে কেউ করতে সাহস পাবে না, নেক্সট জেনারেশন এটা চিন্তাই না করতে পারে যে আমি এটা করলে আমার ক্রিকেট খেলা ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। ফিক্সিং এর সঙ্গে কে কিভাবে জড়িত সেই প্রমাণ দিতে না পারলেও অ্যালেক্স মার্শাল জোর গলায় বলেছেন বিপিএল এর ম্যাচ চলাকালীন ড্রেসিং রুমে, ওয়াশরুমে মোবাইল ব্যবহার করেছেন একাধিক ক্রিকেটার। গেল বছর ঢাকা ক্যাপিটালসে মোসাদ্দেক, আলাউদ্দিন বাবুদের কোচ ছিলেন সুজন, কিছুই কি আজ পাননি? এটা ভেরি অফেন্ডেড একটা কথা আসলে, সত্যি কথা বলতে, কারণ আপনি তো বাস থেকে নামার আগে আমরা সবাই মোবাইল জমা দিয়ে দিই। আমার সেকেন্ড কোনো ফোন কেউ না, এটা করলে তো টোটালি একদম পুকুর চুরি আসলে সাথে। এটা করলে তো ব্যাক চেক করার, তাহলে আমার কথা হলো এরকম সন্দেহটা বিসিবি কেন করলো না? এটা অ্যালেক্স মার্শালকে কেন বলতে হচ্ছে এখন? আমাদের সাথে তো আকসুর লোকজন প্রতিটা টিমের সাথেই ছিল গত বছর, তারা র্যান্ডম ব্যাক চেকিং করতে পারতো। এরকম ধরলে তো গত বছরই সমস্যার সমাধান হয়ে যেত। আপনার টিম নোয়াখালী
এক্সপ্রেস নিশ্চয়ই এই জায়গাগুলোতেও আপনি হেড কোচ হিসেবে অনেক বেশি সোচ্চার থাকবেন বা সচেতন থাকবেন। র্যান্ডম চেক করেন প্লেয়ারদের ব্যাগ, এবছর থেকে বলে দিবেন আপনি যে আমরা র্যান্ডম প্লেয়ারের ব্যাগ চেক করি, তাহলে তো ফোন কেউ নিবে না। তাহলে তো আপনি যদি এটা নাও চেক করেন, আপনি যদি বলেও দেন তাও এবং আপনি করবেন, আপনি করা উচিত। আপনি প্রতিদিন একটা করে ব্যাগ চেক করতে নাথিং রং। আপনি যদি আপনি বিসিবি আগে থেকে এটা বলে দেয় যে আমরা কিন্তু র্যান্ডম ব্যাগ চেক করবো, যে কারণে আমাদের লোক যাবে, আমাদের সিআইডি গ্রুপ যাবে, যারা ঢোকার সময় হ্যাঁ ব্যাটা ঢোকার সময় না, ড্রেসিং রুমে ঢুকে যাওয়ার পরে খেলা শুরুর আগে বা খেলা শুরুর মাঝে যে কোনো সময় তারা এসে র্যান্ডম চেক করতে পারে, তখনই কিন্তু এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আমি মনে করি, যদি এরকম প্রবলেম আসলেও হয়ে থাকে। সাইফুল রূপক, ৭১। বাংলাদেশ ফুটবল লিগে অঘটনের শিকার আবাহনী লিমিটেড। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পিডব্লিউডির বিপক্ষে শেষ মুহূর্তের গোল হজম করে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আকাশী নীল জার্সিধারীদের। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে আবাহনী। মাত্র ১০ মিনিটে মিনহাজুল্লাহ স্বাধীনের গোলে লিড নেয় পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব। ধুঁকতে থাকা আবাহনীকে ম্যাচের ৫৩ মিনিটে সমতায় ফেরান আলামিন। এরপর ৭৪ মিনিটে মুরসালিনের গোলে লিড পায় আবাহনী। ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে অপেক্ষায় থাকা আকাশী নীলরা যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে নিজেদের ভুলেই গোল হজম করে, তাই ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ৭ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৪-এ আবাহনী। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।